ভেরি গুড। আর এক্সাম টাইমে আসিস কালকে, সব এক্সাম দিতে, হ্যাঁ? চল, এখানে আমরা লাস্ট থেমেছিলাম তো, সো চল, আর খুব বেশি বাকি নেই। হুম। সো হয়েছে এই কোশ্চেনটা, হোমওয়ার্ক দেওয়া ছিল এটা। হ্যাঁ স্যার হয়েছে। কত পেরিস আনসার? স্যার 32 টাইমস অফ পি। 2 টাইমস অফ পি, ভেরি গুড। 32p। সো তাহলে সিম্পলি কিভাবে হবে, অ্যাপ্রোচ কি, হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোচ অফ দিস কোশ্চেন্স? It is very easy that an ideal gas having gamma equals to this is adiabatically compressed from 80 to 10. If the initial pressure is P, then final pressure is how much? Okay. So V1 or V initial equals to, let's imagine V initial equals to 80 semi cube to V final equals to 10 semi cube, and P initial equals to P. So what will be the value of P final? Okay. So everybody knows that P V to the power gamma equals to constant. Okay. So if V to the gamma equals to constant, so P1 V1 to the P1 power V1 gamma gamma equals to P2 V2 to the power gamma. equals to P final. Very good. P final to the power gamma. Very good. So gamma is already given. Gamma is given that Sir 5 by by 3. 5/3. So gamma is given 5 by 3. তার মানে বল monoatomic, diatomic or polyatomic? Monoatomic. Monoatomic. So this is monoatomic. Very good. So this is monoatomic. All the best. So next is তোমাকে P final বার করতে বলেছে। So P final that is equals to P initial by V initial by V final to the power gamma. So what is the value of P initial? This is given P, and V initial is 80 divided by V final is 10 to the power 5 by 3. Am I right? দেখো এই তো দেয়া আছে, সো বলো ঠিক আছে বুঝছো? Am I right বেটা? হ্যাঁ স্যার। So হ্যাঁ স্যার that is ঠিক equal আছে। to P into 8 to the power 5 by 3. So 8 to the power 5 by 3. So P final এগুলোকে দেখ সিম্পলি এটাকে কি করব, 2p ইন্টু 2 কিউব টু দি পাওয়ার 5 বাই 3 লিখতে পারি। সো 1/3 ক্যান্সেল হয়ে গেলে p 2 টু দি পাওয়ার 5 মানে 32 ইন্টু p ইজ দ্য রাইট আনসার। ভেরি গুড। ওকে, আচ্ছা এবার আসছি না, নেক্সট টপিক ইজ, নেক্সট আমরা কি পড়তে চলেছি না, জেনারেল এক্সপ্রেশন ফর সি। সি ইজ হোয়াট? সি ইজ মোলার স্পেসিফিক হিট। মোলার স্পেসিফিক হিটের জেনারেল এক্সপ্রেশন পড়বো। ওকে, লেটস ইমাজিন পি ভি টু দি পাওয়ার এক্স, এক্স যে কোনো কিছু একটা নাম্বার হতে পারে। ওকে, 0 to infinite যে কোনো নাম্বার হতে পারে। পি ভি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট। যদি কোনো থার্মোডাইনামিক প্রসেস এই ইকুয়েশনটা ফলো করে, তা এই রকম প্রসেসকে আমরা জেনারেলি কি বলি? ফার্স্ট অফ অল দেখো, জানা আছে কারো কি বলি? কি পলি বললেন আরেকবার রিপিট করুন। ট্রপিক, এই যে এরকম ইকুয়েশনসকে আমরা কি বলি? পলিট্রপিক প্রসেস। হ্যাঁ হ্যাঁ। এগুলোকে বলি পলিট্রপিক প্রসেস। ওকে, সো যদি পলিট্রপিক প্রসেস হয়, সেই পলিট্রপিক প্রসেসের জন্য আমাদের মোলার স্পেসিফিক হিট সি এর যেটা ফর্মুলা, দ্যাট ইজ ইকালস টু আর বাই গামা মাইনাস ওয়ান প্লাস আর বাই ওয়ান মাইনাস এক্স। ইউ হ্যাভ টু রিমেম্বার জাস্ট দিস অ্যাট ইউর লেভেল। তোমার লেভেলে তুমি এটুকু যদি মনে রাখতে পারো, ব্যাস বৈতরণী পেরিয়ে যাবে। এখন মন দিয়ে শোন, আমরা বলছি যদি এটা পলিট্রপিক প্রসেস হয়, পি ভি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, এইরকম প্রসেসকে আমরা বলি পলিট্রপিক প্রসেস। তার জন্য মোলার স্পেসিফিক হিট হচ্ছে এটা। এখন একটা জিনিস দেখ, কেস নাম্বার ওয়ান, পি ভি টু দি পাওয়ার, আচ্ছা যদি এক্স এর ভ্যালু কত হয়, এক্স এর ভ্যালু যদি মনে করো 0 হয়, তখন এই ইকুয়েশনটা পি ভি টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলতে পারি। আচ্ছা সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হোয়াট বেটা? 1।
ওয়ান, তাহলে এখান থেকে আমি বলতে পারি পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বলতে পারি? হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ, বলতে দেন পারি। হোয়াট ইজ দিস? এই পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কি প্রসেস এটা? সো দিস ইজ নাথিং বাট আইসোবারিক। আইসোবারিক। ভেরি গুড। এন্ড আইসোবারিক প্রসেসে তুমি যদি এক্স এর ভ্যালু জিরো বসাও, তুমি যদি আইসোবারিক প্রসেসে এক্স এর ভ্যালু জিরো বসাও, তাহলে দেখো এখানে কি আসবে। এই জিনিসটা একটা, এক্স এর ভ্যালু জিরো যদি বসিয়ে দিস, ও না এখানে হচ্ছে, দাঁড়া এইভাবে করা যাবে না। ও হ্যাঁ ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি জিরো বসাস তখন বল এখানে এক্স এর ভ্যালু জিরো বসিয়েছিস, তাহলে কত আসবে এটা? তাহলে সিম্পলি পি, যদি এক্স এর ভ্যালু আমরা জিরো বসাই তখন সিম্পলি ওপরের ইকুয়েশনটা আমার আসবে সি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার পি ইকালস টু আর বাই গামা মাইনাস ওয়ান প্লাস আর বাই প্লাস ওয়ান আর। মাইনাস জিরো, আর দ্যাট হয়ে মিনস যাবে ওটা। প্লাস আর। বেটা হোয়াট ইজ দিস? এটা কি চেনা যাচ্ছে? সিপি ইকালস টু সিভি প্লাস আর। সিভি প্লাস আর। অলরেডি ভেরি গুড। অলরেডি আমরা এগুলো তো বলেইছি যে এইটাই এইটা, অলরেডি আমরা এটা বলেছি বেটা, হ্যাঁ না? সো এই যে তাহলে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাও কোত্থেকে এসছে, সিপির যে ফর্মুলা এটাও যে অ্যাকচুয়ালি কোত্থেকে এসছে সেটা বোঝা যাচ্ছে। এই প্রসেস, পলিট্রপিক প্রসেস হচ্ছে জেনারেল ইকুয়েশন, সেখানে আমরা ম্যানিপুলেট করে করে এই ভ্যালুগুলো বার করতে পারি। ওকে, বোঝা গেছে বেটা? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এই ক্ষেত্রে সি ইকালস টু সিপি। নেক্সট আসছি সেকেন্ড, যদি এক্স এর ভ্যালু, যদি এক্স এর ভ্যালু ওয়ান হয়, যদি এক্স ইকালস টু ওয়ান হয়, দেন পি ভি টু দি পাওয়ার ওয়ান ইকালস টু কনস্ট্যান্ট, and that is nothing but pv equals to constant. And what is this? What is this beta? pv constant কোন ইকুয়েশনস? আইসোথার্মাল। isothermal process. Very good. So isothermal process. সানিয়া কি নেই ক্লাসে? শোনা হ্যাঁ যাচ্ছে স্যার, না কেন? আছি। তো বলছিস না কেন? So this is isothermal process. So now next is, যদি এটা আইসোথার্মাল হয় তাহলে এখান থেকে আমি C equals to, অলরেডি আমি ফর্মুলা বললাম, R বাই গামা মাইনাস ওয়ান প্লাস R বাই ওয়ান মাইনাস এক্স। সো এক্স এর ভ্যালু যদি ওয়ান বসাস তাহলে এখানে হবে C equals to R বাই গামা মাইনাস, ওরে ইয়ার, গামা মাইনাস ওয়ান প্লাস R বাই ওয়ান মাইনাস ওয়ান সমান সামথিং ডিভাইডেড বাই জিরো ইকুয়ালস টু হাউ মাচ? দিস ইজ ইকুয়ালস টু ইনফিনিটি। দেখো এই টার্মটা কত হবে? ইনফিনিটি। আর ইনফিনিটির সঙ্গে যে কোনো কিছু অ্যাড করলেও কত হবে? ইনফিনিটি। সো দিস ইজ ইনফিনিটি। সো আমি তো অলরেডি বলেছিলাম যে আইসোথার্মাল প্রসেসে আমাদের হিট ক্যাপাসিটি কত হয়, মোলার স্পেসিফিক হিট কত হয়? ইনফিনিটি। হ্যাঁ স্যার। মনে পড়ছে? তাহলে এইভাবেও আসতে পারি হুম। এখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে টু থ্রি। আচ্ছা, এখন এই এক্স এর ভ্যালু যদি গামা হয়, হোয়াট ইজ গামা ইকুয়ালস টু নাথিং বাট সিপি বাই সিভি, দেন তখন আমরা বলেছি কি প্রসেস ইজ adiabatic, process is adiabatic process, that is pv to the power gamma equals to constant, pv to the power gamma equals to constant. And already I told that যদি এটা হয় সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক হিট সি এর ভ্যালু কত হবে? জিরো। অ্যান্ড আমরা জানি অ্যাডায়াবেটিক প্রসেসে স্পেসিফিক হিট হয় কত হয়? মোলার স্পেসিফিক হিট ইকুয়ালস টু জিরো। কেন না? অলরেডি আমরা জানি স্পেসিফিক হিট সি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস ওয়ান প্লাস আর বাই ওয়ান মাইনাস এক্স। ওকে, সো যদি এক্স এর ভ্যালু গামা হয় তখন কি হবে? বলো, বলো। এক্স, আরেকবার রিপিট করুন। আরেকবার রিপিট করবো কেন রে? তো ল্যাগ হচ্ছে না, বুঝতে কি পারলি না? বললেন এখন? কি বললেন শুনতে পেলাম না। হ্যাঁ আমি বলছি আর বাই, যদি এক্স এর ভ্যালু গামা হয় দেন এর এই ইকুয়েশনটা কি হবে? আর বাই গামা মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই আর বাই ওয়ান মাইনাস গামা, রাইট? এক্স এর ভ্যালু গামা। এখন গামা মাইনাস ওয়ান আর এইটা ওয়ান মাইনাস গামা, এটাকে আমি উল্টে এভাবে লিখতে মাইনাস পারিস। হয়ে যাবে, তাহলে হুম ওটা জিরো হয়ে যাবে সি এর ভ্যালুটা। হুম। সো নাও দ্য ভ্যালু অফ সি ইজ জিরো। ক্লিয়ার বেটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার? সো এই তো ছিল স্টোরি। আচ্ছা, নাও একটা কোশ্চেন সলভ করো। সো কোশ্চেন ইজ find out the heat capacity, find out the heat capacity, just a minute beta, find out the heat capacity in terms of r এর টার্মে of a
monoatomic ideal gas undergoing the process under the process p v to the power half equals to constant কি করে হবে এটা স্যার obviously p v to the power gamma p v to the power x equals to এক্স এর where জায়গায় x 1/2 equals to এক্স এর half জায়গায় and this process is a polytropic process. Okay, this is a polytropic process. এখন simply find out the heat capacity চেয়েছে বেটা heat capacity. This is very simple. C equals to just formula based questions, that is equals to r by gamma minus 1 plus r by 1 minus x. সো আর বাই গামা মাইনাস ওয়ান, সো আর বাই ওয়ান মাইনাস এক্স। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম গ্যাসের স্পেসিফিক হিট ইনফাইনাইট, জিরো টু ইনফাইনাইট যে কোনো ভ্যালু হতে পারে। অ্যাকচুয়ালি কেন হতে পারে দেখো, এক্স এর ভ্যালু তো জিরো টু ইনফাইনাইট যে কোনো হতে পারে, যে কোনো ভ্যালু, প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য গ্যাসের একটা স্পেসিফিক হিট পাবো। সো ম্যাথামেটিক্যালিও জিনিসটাকে আমি এখন প্রুভ করে দিলাম। সো নেক্সট দেখো, সি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস ওয়ান, সো সি ইকুয়ালস টু আর বাই হোয়াট ইজ দ্য ভ্যালু অফ গামা। আচ্ছা, গামার ভ্যালু জানতে গেলে কি জানতে হবে? মোনো অ্যাটমিক। ইয়েস, দিস ইজ দ্য গেম। মোনো অ্যাটমিক ফাইভ গ্যাস বাই বলা আছে। থ্রি Yes, ফাইভ so বাই থ্রি monoatomic gas, so gamma equals to 5 by 3. So gamma equals to 5 by 3 minus 1 plus r by 1 minus x. What is the value of x? Half. So this is equals to c, that is equals to how much? R by বলো 3 2 কত হবে এটা? 5 by 3 টু 3 বাই 2 থ্রি by, right, plus r by half, right? So this is nothing but 3 3r by 2 plus 2r, right? 3r2 plus 2r, that is equals to 7 সেভেন by আর 2. বাই টু। This is the answer. Okay, so now another questions. Is an ideal gas is taken through a process in which pressure and volume vary as P equals to kV square. Okay, find out molar molar heat capacity, find out molar heat capacity of the gas for the process. Parbi, this is very simple. An ideal gas is taken through a process in which pressure and volume varies like that. Find out the molar heat capacity. Okay. সো ফার্স্ট অফ অল এখানে তোকে কিছু বলা নেই, তোকে কোনো কিছু বলা নেই। দেখ যে মোনো অ্যাটমিক ও ডায়াটমিক, জাস্ট বলা আছে অ্যান আইডিয়াল গ্যাস ইজ টেকেন থ্রু এ প্রসেস ভ্যারিজ দিস ফাইন্ড। আচ্ছা, যখন কোশ্চেনে কোনো কিছু মেনশন না থাকবে আমরা ধরে নেবো কি মোনো অ্যাটমিক। ইফ নাথিং ইজ মেনশনড ইন দিস কোশ্চেন, সো মোনো অ্যাটমিক, তাহলে অবভিয়াসলি গামা ইকালস টু হবে 5/3। সো গামা যদি 5/3 হয়, অ্যান্ড তোমার আরেকটা জিনিস দেখো, পি ভি টু পি ইকালস টু কে ভি সেভেন স্কোয়ার, আর বাই সিক্স। p v to the power minus 2 equals to constant, এটা আমি এখান থেকে লিখতে পারি। সো এইটা যদি এখান থেকে আমি লিখতে পারি, আমি এখান থেকে বলতে পারি যে x এর ভ্যালু, এটাকে যদি আমি কম্পেয়ার করি p v to the power x equals to constant এর সাথে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি x equals to -2। ওকে, সো x equals to -2, ক্লিয়ার বেটা? ব্যাস, বাকি তো কাজ হয়ে গেল। সো নেক্সট ইজ c equals to r by what, r by what বলো, গামা গামা মাইনাস মাইনাস 1 ওয়ান, r by 1 minus x. ওয়ান মাইনাস এক্স। Then c equals to r by gamma minus 1. Gamma equals to how much? 5/3 minus 1 plus r by 1 minus x. That is equals to x এর value -2. -2. Sign এ ভুল করিস না কেউ জানো। So this is how much? This is equals to নিচে যা 3 2 3 5 2 2 3r by 2 plus 3r by 2 plus এখানে r by 3, r by 3, right? So that is equals to how much? 3 into 2, 3 দিয়ে 6,
6 আর 11 উপরে r by হচ্ছে 6 আসছে। কত আছে? 11 r by 6। 11r/6. Very good. So 11r/6 is the right choice. This is the answer. Okay, so this is the answer of this question. চলো ক্লিয়ার আছে সব এত এত দূর অবধি সবার? সবাই আনসার দাও, সবার ক্লিয়ার আছে এতটা? হ্যাঁ স্যার। Next is important topic. Next important topic is what? Next important topic, that is the free expansion of gas. Free expansion of gas. Simple. Let's imagine what? মনে কর একটা কন্টেনার নিয়েছিস এরকম। হুম এই কন্টেনারটা হিট ইনসুলেটেড। ওকে, সো এই কন্টেনার, দিস কন্টেনার ইজ হিট ইনসুলেটেড। হিট ইনসুলেটেড মানে আমি কিভাবে ড্র করব জিনিসটা এইরকম। ওকে, so what is this? This is heat insulated, মানে কোনো হিটের এক্সচেঞ্জ হতে পারে না। ওকে, সো দিস ইজ হিট ইনসুলেটেড অ্যান্ড তাহলে নো এক্সচেঞ্জ অফ হিট, তার মানে কি আমি বলতে পারি অ্যাডায়াবেটিক কেস। তাহলে চেঞ্জ ইন হিট কিউ ইকুয়ালস টু জিরো, তাহলে কি অ্যাডায়াবেটিক কেস। ওকে, এখন মন দিয়ে শোন, এই কন্টেনারটাকে মনে কর দুটো ভাগে ভাগ করেছিস, এদিকে একটা পার্ট আছে, এদিকে একটা পার্ট আছে। ওকে, সো এইখানে একটা গ্যাস আছে, ওকে ভাই, এদিকে একটা গ্যাস আছে, এই গ্যাসের একটা স্পেসিফিক প্রেসার আছে, একটা স্পেসিফিক টেম্পারেচার আছে, একটা স্পেসিফিক ভলিউম আছে। ওকে ভাই, বলো ক্লিয়ার? প্রেসার, টেম্পারেচার অ্যান্ড ভলিউম ইজ দেয়ার। হ্যাঁ ভাই, বাট এইখানে হচ্ছে ভ্যাকিউম। ভ্যাকিউম মানে কিচ্ছু নেই এখানে, এখানে ভ্যাকিউম মানে এখানে কিচ্ছু নেই। সো ভ্যাকিউম মানে এরও ভলিউম, ভলিউম তো একটা আছে এই কন্টেনারটার ভি ভলিউম, বাট এখানে ভ্যাকিউম মানে কোনো গ্যাস নেই, মানে প্রেসার কত? জিরো। বলো এতটা ক্লিয়ার সবার আগে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার তুই কি করেছিস, লেটস ইমাজিন তুই এইখানে একটা হোল ক্রিয়েট করে দিয়েছিস, এই যে দুটোর মাঝে যে একটা ওয়াল দেওয়া ছিল দুটো কন্টেনারের মাঝে, ওখানে একটা কি করেছিস, হোল ক্রিয়েট করে দিয়েছিস। যখনই একটা ফাইন হোল ওখানে ক্রিয়েট করবি, সঙ্গে সঙ্গে কি হবে, এইখান থেকে গ্যাস এখানে আসতে থাকবে। ক্লিয়ার অর নট? ঠিক আছে, সো দেখ গ্যাস এক্সপ্যান্ড করছে বাট কোনো প্রেসার নেই, এক্সটার্নাল প্রেসার জিরো। এখান থেকে গ্যাস যখনই এখানে আসছে, দেখ গ্যাস এই ভ্যাকিউমে এক্সপ্যান্ড করছে, ফ্রি স্পেসে এক্সপ্যান্ড করছে। তাহলে আমি এখানে বলবো কি, সো আমি এখানে এটাই বলবো যে এক্সপানশন এক্সপানশন অফ গ্যাস এগেনস্ট এগেনস্ট ভ্যাকিউম, এক্সপানশন অফ গ্যাস এগেনস্ট ভ্যাকিউম, গ্যাস ইজ এক্সপ্যান্ডিং এগেনস্ট ভ্যাকিউম। এখানে তাহলে আমাকে তোরা বলবি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু, আমরা জানি পি ডেল ভি। ওকে, সো ইন্টিগ্রেশন পি ডিভি, সো ওয়ার্ক ডান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পি ডিভি। নাও ইফ পি ইকুয়ালস টু জিরো, দেন অবভিয়াসলি ওয়ার্ক ডান অলসো মাস্ট বি জিরো। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি কি বলতে পারি, যে ফ্রি এক্সপানশন অফ গ্যাস যখন হচ্ছে, তখন দেখো ফার্স্ট তো বলে দিয়েছি যে অ্যাডায়াবেটিক অয়েল মানে ওয়ালটাতে কোনো হিটের এক্সচেঞ্জ হতে পারে না। সো ডেল্টা কিউ অর কিউ ইকুয়ালস টু জিরো, অর ইউ ক্যান রাইট এক্সচেঞ্জ অফ হিট ডেল্টা কিউ ইকুয়ালস টু জিরো। সেকেন্ড, external pressure P external equals to zero, so you can write work done equals to zero. অলরেডি করে দেখালাম। তাহলে থার্ড কোশ্চেন্স কি না, ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স ইজ টেলিং দ্যাট কিউ ইকুয়ালস টু ডব্লিউ প্লাস ডেল্টা ইউ, অ্যান্ড কিউ জিরো যদি হয়, সবগুলোই যদি জিরো হয়, যদি এটা জিরো হয়, যদি এটা জিরো হয়, তো অবভিয়াসলি এটাও জিরো হবে। হ্যাঁ না বেটা? হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে বলতে পারি ডেল্টা ইউ যদি জিরো হয়, এখান থেকে একটা কনক্লুশনস কি আনবো, so if delta u equals to 0, that means internal energy is constant. Internal energy constant means temperature constant. হ্যাঁ Clear? স্যার। হ্যাঁ স্যার। Temperature constant, তাহলে this is the case of free expansion. জাস্ট খুব বেশি টাফ এখানে তোদের কিছু দেবে না, বাট আমি এরকম একটা করিয়ে রাখলাম জিনিসটা, বোঝা গেছে? ফ্রি এক্সপানশন অফ গ্যাস।
গ্যাস যখন ভ্যাকিউম, এখানে কিচ্ছু নেই কিন্তু, ভ্যাকিউম এক্সটার্নাল প্রেসার জিরো, তার এগেনস্টেও এক্সপ্যান্ড করছে গ্যাস। ওকে ভাই, সো দিস ইজ কল্ড ফ্রি এক্সপানশন অফ গ্যাস। সো এবার যদি তোদেরকে একটা আমি ম্যাট্রিক্স ম্যাচ কলাম টাইপ কোশ্চেন দিই, সো এদিকে হচ্ছে ধর কলাম ওয়ান, এদিকে হচ্ছে ধর কলাম টু, সো কলাম ওয়ান অ্যান্ড কলাম টু ম্যাট্রিক্স ম্যাচ কলাম টাইপ কোশ্চেন। সো ফার্স্ট কোশ্চেন ইজ, ফার্স্ট এ হচ্ছে অ্যাডায়াবেটিক এক্সপানশন, বিতে দেওয়া আছে অ্যাডায়াবেটিক ফ্রি এক্সপানশন, অ্যাডায়াবেটিক ফ্রি এক্সপানশন। সিতে দেওয়া আছে কি, সিতে দেওয়া আছে আইসোবারিক এক্সপানশন, ডিতে দেওয়া আছে আইসোথার্মাল এক্সপানশন, আইসোথার্মাল এক্সপানশন, এন্ড ইতে দেওয়া আছে, লাস্ট ইজ ই, এন্ড ইতে দেওয়া আছে আইসোকোরিক কুলিং। সো তোকে দুটো কলাম ম্যাচ করাতে হবে, এন্ড এখানে দেওয়া আছে পি, দ্যাট ইজ কিউ ইকুয়ালস টু জিরো, কিউ that is delta u equals to 0, pqr, w equals to 0, s, q equals to u plus w। চল বলে ফেল ফটফট করে, কার সাথে কে ম্যাচ হবে বলে ফেল, ফটফট করে বলে ফেল দেখি। এই হচ্ছে তোর ওভারঅল সামারি, যত থার্মো আজ অব্দি এখনো পর্যন্ত ততটা পড়েছিস সবের সামারি, বলে ফেল দেখি কেমন পারিস। আচ্ছা, অ্যাডায়াবেটিক এক্সপানশনে কি হয়? অ্যাডায়াবেটিকে কি এক্সচেঞ্জ অফ হিট হয়? না স্যার, কিউ ইকুয়াল টু জিরো। কিউ ইকুয়ালস টু 0, তাহলে এর সাথে কে যাবে? পি যাবে, এর সাথে যাচ্ছে পি, রাইট? আচ্ছা কোথায় লিখবো? এর পাশে লিখি পি। আচ্ছা আর কি কেউ যাবে? হুম, কি রে? এখানে যাচ্ছে না। হুম, আর কি কেউ যাবে? দেখ, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তো যাবে। হ্যাঁ স্যার, কিউ জিরো বসালে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস। হ্যাঁ, মোটামুটি এর জন্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ভ্যালিড। হ্যাঁ ওকে, সো অবভিয়াসলি পি এন্ড এস। আচ্ছা, অ্যাডায়াবেটিক ফ্রি এক্সপানশন এর জন্য কি কি হবে? ডেল্টা ইউ জিরো। ওকে, সো ডেল্টা ইউ জিরো, শুধু কি ডেল্টা ইউ জিরো? অ্যাডায়াবেটিক ফ্রি এক্সপানশনে কিউ জিরো না? হ্যাঁ কিউ জিরো। তো পি হবে, ডেল্টা ইউ ইন্টারনাল এনার্জি জিরো, কিউ হবে, ওয়ার্ক ডানও কি হবে? জিরো, একটু আগে করলাম। আর হবে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ অলসো ভ্যালিড, এস হবে। হয়ে গেল। আচ্ছা, আইসোবারিক এক্সপানশন, আইসোবারিক মানে কি? প্রেসার কনস্ট্যান্ট। সো এখানে কি হবে? আইসোবারিক এক্সপানশনে হিটের এক্সচেঞ্জ হতে পারে, মানে কিউ জিরো নট পসিবল, ডেল ইউ জিরো নট পসিবল, ওয়ার্ক ডান অবশ্যই হবে। সো অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, এস। শুধুমাত্র ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা ভ্যালিড করাতে পারি। আচ্ছা, ডি এর অপশনে কি হবে? আইসোথার্মাল এক্সপানশন, ডেল্টা ইউ জিরো হবে, জিরো হবে, আর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হবে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিউ এন্ড এস হবে। ভেরি গুড। লাস্ট আইসোকোরিক কুলিং, আইসোকোরিক কুলিং কিন্তু আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট। নাও হোয়াট উইল বি দ্য আনসার? ওয়ার্ক ডান আইসোকোরিক, জিরো। work done 0, so R and ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তো first সবগুলোতেই law. লাগবে। It's very good. So this will be the, এই হচ্ছে ম্যাট্রিক্স ম্যাচ কলাম টাইপ। নিটে আসে না কিন্তু আসতেও পারে। এরকম দেখ, নিটে টিপিক্যাল এরকম লেলা লেলা কোশ্চেনই দেয়। আগে যাব। So after successfully finishing the first law of thermodynamics, next the second law of thermodynamics. Second law of thermodynamics. Second law of thermodynamics. Okay. সো হোয়াট ইজ দ্য সেকেন্ড ল? বেশি কিছু ড্রামা না করে সোজা একদম পয়েন্টে বললে, ফার্স্ট হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট একটা আছে, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট একটা আছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে পড়তে হবে। কি বলছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট? দ্যাট ইজ ইফ
আচ্ছা, it state that in a cyclic process total heat cannot be converted into total mechanical work. In a cyclic process বলছি, সব এক্সপ্লেন করবো পরে। In cyclic process total heat cannot be converted into in cyclic process total heat cannot be converted into total mechanical work আসছি। সেকেন্ড স্টেটমেন্ট আরেকটা আছে, দ্যাট ইজ ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস স্টেটমেন্ট এটা বলছে it is impossible to have net net heat flow from low temperature to high temperature. It is impossible to have heat flow from low temperature to high temperature without external work or without external energy supply. মানে বলতে চাইছে, মনে করো একটা এখানে কোল্ড বডি আছে, কোল্ড বডি, অ্যান্ড মনে করো এখানে একটা হট বডি আছে। সো কোল্ড বডি থেকে হট বডিতে হিট নিয়ে যাওয়াটা পসিবল না নর্মালি, এটা আমরা সবাই জানি যে কোল্ড বডি থেকে নর্মালি হট বডিতে হিট যাবে না। এটা কি যায়? নিশ্চয়ই যায় না। সো কোল্ড বডি থেকে আমরা হট বডিতে হিট নিয়ে যেতে পারবো না। বাট যদি এক্সটার্নাল এনার্জি আমরা সাপ্লাই করি কিছু, যদি কোনো এক্সটার্নাল এনার্জি সাপ্লাই করা হয় সেক্ষেত্রে হতে পারে। মানে উইদাউট কোনো এক্সটার্নাল এনার্জি সাপ্লাই কোল্ড বডি থেকে হট বডির দিকে কখনোই হিট যাবে না। সেটা আর বলার কি দরকার ছিল, সেটা আমরা জানতামই। অ্যান্ড এখানে কি বলছে দেখো, নেক্সট আমি আসছি এই দুটো কনসেপ্টের উপর ভিত্তি করে, দুটো স্টেটমেন্ট আছে সালে সেকেন্ড অফ থার্মোডাইনামিক্সের দুটো স্টেটমেন্ট, এই দুটো কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদের হিট ইঞ্জিন তৈরি হয়েছে। সো আমরা একদম সোজা যদি হিট ইঞ্জিনের স্টোরিতে চলে যাই, হিট ইঞ্জিন থেকেই কোশ্চেন আসবে, হ্যাঁ? আমরা সোজা একদম হিট ইঞ্জিনের স্টোরিতে চলে গেলাম। সো হিট ইঞ্জিনের স্টোরি এটাই বলে যে সবসময় মনে রাখবে হিট ইঞ্জিন এখানে কটা জিনিস থাকে, মন দিয়ে শোনো। একটা হচ্ছে কি থাকবে, লেটস কনসেন্ট্রেট অন দিস। একটা জিনিস কি থাকবে, মন দিয়ে শোন। ফার্স্ট একটা থাকবে সোর্স, একে আমরা বলবো কি সোর্স। সোর্স মানে হচ্ছে এর টেম্পারেচার বেশি। সোর্স ইট ইজ অলওয়েজ ইন হাই টেম্পারেচার। T1 টেম্পারেচারে আছে। নেক্সট আরেকজন থাকবে যার নাম হচ্ছে সিঙ্ক। সিঙ্ক ইজ অলওয়েজ ইন লো টেম্পারেচার, T2। তাহলে হাই টেম্পারেচারে যে আছে তাকে বলবো হট রিজার্ভায়ার, অর দিস ইজ অলসো কল্ড সোর্স, অর দিস ইজ অলসো কল্ড হট reservoir. This is source of heat and this is called cooled reservoir. Now এটা ক্লিয়ার? হট রিজার্ভায়ার এন্ড কোল্ড রিজার্ভায়ার, এদের মাঝখানে আমার থাকবে হিট ইঞ্জিন। দিস ইজ নাথিং বাট, এই হিট ইঞ্জিনের আমাদের যেটা ফিউল, মানে এই হিট ইঞ্জিনের মধ্যে আমরা যেটা ওয়ার্কিং সাবস্টেন্স ইউজ করব, হ্যাঁ, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস। সো ওয়ার্কিং substance is what? Working substance is ideal gas. এর মধ্যে ওয়ার্কিং সাবস্টেন্স কি আছে? আইডিয়াল গ্যাস। ওকে, সো এখন কি হচ্ছে দেখ, মন দিয়ে শোন। এই যে আমার ইঞ্জিনটা, এ কি করছে, ও সোর্স থেকে হিট নেবে, কত অ্যামাউন্ট হিট নিচ্ছে? Q1 হিট নিচ্ছে, ঠিক আছে। এবং
এ হিট নিয়ে ওয়ার্ক ডান করবে কত, ডাব্লিউ। এই ওয়ার্ক ডানটা কে করছে, ইঞ্জিন। এই ইঞ্জিন আর কিছুই না, এর মধ্যে একটা পিস্টন লাগানো আছে আর একটা কন্টেনারের মধ্যে আইডিয়াল গ্যাস নিয়ে পিস্টন লাগানো আছে। ওকে, এই হচ্ছে আমাদের ইঞ্জিন। এবার দেখো, এই সোর্স থেকে কিউ ওয়ান হিট নিয়ে ডব্লিউ ওয়ার্ক ডান করছে, অ্যান্ড কিউ টু হিট ছেড়ে দিচ্ছে কাকে, সিঙ্ককে। হিট কাকে ছেড়ে দিচ্ছে, সিঙ্ককে। এখন মন দিয়ে দেখ, একটা কথা শোন, একটু আগে আমরা ফার্স্ট স্টেটমেন্ট পড়েছিলাম যে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, যে সাইক্লিক প্রসেস টোটাল হিট ক্যান নট বি কনভার্টেড ইনটু টোটাল মেকানিক্যাল ওয়ার্ক। দেখ, এ কখনোই যেই অ্যামাউন্ট অফ হিট নেবে, যেই অ্যামাউন্ট অফ হিট নেবে পুরোটাকে কখনোই ও ওয়ার্কে কনভার্ট করতে পারবে না। আচ্ছা, যেই অ্যামাউন্ট অফ হিট নিচ্ছে, এই অ্যামাউন্ট অফ হিটটাকে কি আমি বলতে পারি যে দিস ইজ ইনপুট হিট? বলতে পারি বেটা, ইনপুট হিট। আমার মেন উদ্দেশ্য কি, আমার মেন উদ্দেশ্য হচ্ছে হিট ইঞ্জিনটাকে কাজ করানো। তাহলে আমার অ্যাকচুয়ালি এই যে ডাব্লু ওয়ার্ক ডান করছে কে, হিট ইঞ্জিনটা, এই ডাব্লুটাকে আমরা বলবো কিনা আউটপুট। বোঝা গেল আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। অ্যান্ড এই যে কিউ টু হিটটা ও সিঙ্ককে ছেড়ে দিচ্ছে, দিস ইজ নাথিং বাট দ্য হিট লস টু সারাউন্ডিং অর টু সিঙ্ক। আচ্ছা, এই সিঙ্কটা যদি আমার হয়ে যায় অ্যাটমসফিয়ার বা সারাউন্ডিংস, তখন এটাই হিট লস টু সারাউন্ডিং। কি বলতে চাইছি, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে কখনোই 100% কিউ ওয়ান হিট থেকে ডব্লিউ ওয়ার্ক ডান 100% হবে না। কিছু না কিছু হিট লস কিউ টু অবশ্যই থাকবে। তাহলে এনার্জি কনজারভেশন থেকে আমি এখানে এটা লিখতে পারি যে কিউ ওয়ান হিট আমি দিয়েছিলাম, সেই কিউ ওয়ান হিট আমার খরচা হয়ে গেছে দুটো ওয়েতে। একটা হচ্ছে ডব্লিউ ওয়ার্ক ডান হয়েছে প্লাস কিউ টু হিট লস হয়েছে। বলো এটা লিখতে পারি কিনা? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে ডাব্লিউ ওয়ার্ক ডান হয়েছে আর কিউ টু হিট লস হয়েছে। সো দিস ইজ ইউর ইনপুট। ইনপুট কত দিছিলে, দিস ইজ ইনপুট। অ্যান্ড হোয়াট ইজ আউটপুট, দিস ইজ আউটপুট। কতটা ওয়ার্ক আমি পেয়েছি অ্যান্ড কতটা লস আমার হয়েছে, দিস ইজ দ্য লস। ক্লিয়ার বেটা? বলো ক্লিয়ার আছে? খুব কনসেপ্ট, ইম্পর্টেন্ট কনসেপ্ট বলছি কিন্তু, হিট ইঞ্জিনের কনসেপ্ট। বলো ক্লিয়ার আছে কিনা? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, সো নেক্সট ইজ এফিসিয়েন্সি। এটা ইজ হোয়াট বেটা, এফিসিয়েন্সি। যে কোনো ইঞ্জিনিয়ারিং এফিসিয়েন্সি ইকুয়ালস টু ইনপুট বাই আউটপুট। যে কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি মানেই ইনপুট বাই আউটপুট। তাহলে এখানে ইনপুট কত বেটা, তোমরা বলো। তো আউটপুট বাই ইনপুট কত? ও এফিসিয়েন্সি হচ্ছে, সরি, থ্যাংক ইউ। এফিসিয়েন্সি ইজ নাথিং বাট আউটপুট, ভেরি গুড বেটা, বাই ইনপুট। যে কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি কত আউটপুট পাচ্ছি বাই কত ইনপুট দিয়েছি। ওকে, সো হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি, আউটপুট বাই ইনপুট। বলো। সো আউটপুট তুমি কি পাচ্ছ এখানে, ডাব্লিউ। ওয়ার্ক ডান। ইয়েস, অ্যান্ড ইনপুট কত দিয়েছিলে, কিউ ওয়ান হিট। ওকে বেটা, ক্লিয়ার? ক্লিয়ার আপ টু দিস? আচ্ছা, এবারে মনে হ্যাঁ কোশ্চেনটাকে যদি একটু ম্যানিপুলেট করি আমি, সো এখান থেকে আবার ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ওয়ান মাইনাস কিউ টু হবে। সো ডাব্লিউ এর ভ্যালুটা এখান থেকে উঠিয়ে এখানে বসিয়ে দাও। তাহলে তাই যদি হয় তো এটা ইকুয়ালস টু হাউ মাচ, কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, রাইট? সো ওয়ান মাইনাস কিউ টু বাই, ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা এবারে বলি, এটা প্রুফ করেও দেখানো যায় যে এই যে রেশিওটা, এটা কিন্তু প্রুফ করা যায়, বাট এখন টাইম কম আমাদের, আমরা প্রুফ করছি না, যে কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়ালস টু টি ওয়ান বাই টি টু। ওকে, কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়ালস টু টি ওয়ান বাই টি টু। সো আমি এখান থেকে তাহলে আর ফার্দার এটা লিখতে পারি যে ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ানকে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান লিখতে পারি। হ্যাঁ স্যার, পারি। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ efficiency of heat engine. This is the important concept of efficiency of heat engine. এখান থেকে কোশ্চেন বেরোবে। আচ্ছা, একটা জিনিস আমরা বলি, তাহলে এখান থেকে দেখছি ইটা দ্যাট ইজ ইকুয়ালস টু
T1 minus T2 by T1. What is T1 beta? T1 is the temperature of the source, T2 is the temperature of the sink. So T1 is the temperature of source, টেম্পারেচার অফ সিঙ্ক। হ্যাঁ বেটা, তাহলে আমরা একটা জিনিস দেখছি যে সিঙ্ক আর সোর্সের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে, T1 T2 ডিফারেন্স, এই ডিফারেন্সটা যত বেশি হবে এফিসিয়েন্সি তত বেশি হবে, হ্যাঁ ঠিক স্যার। কিনা? তাহলে তাই যদি হয় এফিসিয়েন্সি তত বেশি হবে, যত টেম্পারেচার ডিফারেন্স বেশি এফিসিয়েন্সি বেশি, মানে মেশিন ভালো কাজ করবে, ভালো আউটপুট দেবে। ওকে, হ্যাঁ তাহলে এবারে আমি একটা কথা বলি যে আমরা হিউম্যান বডি ইজ এক্সাম্পল অফ হোয়াট, যে কোনো বডি যেই কাজ করছে সেই হচ্ছে এক্সাম্পল অফ হোয়াট, হিট ইঞ্জিন। সো হিউম্যান বডি ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ হিট ইঞ্জিন। এবার একটা কথা বলি, যখন শীতকাল হয় তখন তোর বডির মধ্যে টেম্পারেচার বেশি থাকে আর বাইরের টেম্পারেচার কি কম থাকে? বডিতে টেম্পারেচার বেশি, বাইরে টেম্পারেচার কম, ঠিক না? তাহলে বডির সাথে বাইরের টেম্পারেচার ডিফারেন্স তখন খুব বেশি থাকে, ঠিক কি না? যখন শীতকাল তখন বডির সাথে বাইরের মানে সারাউন্ডিংস এর অ্যাটমসফিয়ারের টেম্পারেচার ডিফারেন্স খুব বেশি। তাহলে টেম্পারেচার ডিফারেন্স যখনই খুব বেশি তখনই আমরা ভালোভাবে কাজ করতে পারি, ওই জন্য ল্যাদ কম লাগে। শীতকালে আমাদের এফিসিয়েন্সি বেশি থাকে কি না? কাজ করলে লেথার্জি লাগে শীতকালে অত বেশি? না দিস ইজ দ্য লজিক। কেন না, যখন আমাদের শীত শীত ঠান্ডা ঠান্ডা পড়ে আমাদের বডির মধ্যে টেম্পারেচার আর এনভায়রনমেন্টের টেম্পারেচার মধ্যে খুব ডিফারেন্স বাড়ে। সো টেম্পারেচার ডিফারেন্স যদি বেশি হয় এফিসিয়েন্সি বেশি হবে, সিম্পল গেম। এবার তুই যদি বলিস না স্যার শীত পড়লে আমার খুব লেপ মুড়ি দিয়ে ঘুমাতে ইচ্ছে যায়, সেটা অন্য কথা। সো আমরা আরাম বোধ করি কাজে কখন, গরমকালে না শীতকালে? শীতকালে, এই জন্য এফিসিয়েন্সি বেশি থাকে। টেম্পারেচার ডিফারেন্স যত বেশি থাকবে এফিসিয়েন্সি যত, তাহলে আমাকে ভালো ইঞ্জিনের এফিসিয়েন্সি বানাতে গেলে কি করতে হবে না, টেম্পারেচার ডিফারেন্সটা বাড়াতে হবে। হ্যাঁ ভাই, কি বলতে চাইছি বোঝা গেছে? ভাইপো কি বলতে চাইছি বোঝা হ্যাঁ গেছে? স্যার, মানে হিট লসটা কম হবে। হিট লসটা কম হবে, ভেরি গুড। ওকে, নেক্সট হচ্ছে নেক্সট বড় পয়েন্ট লিখবো, হোয়াট ফার্স্ট পয়েন্ট, এফিসিয়েন্সি অফ এ হিট ইঞ্জিন, অফ এ হিট, আচ্ছা হিট ইঞ্জিনকে এইচ লিখলে বুঝতে পারবি, হিট ইঞ্জিন, এফিসিয়েন্সি অফ এ heat engine depends only on temperature of source, that is T1, and temperature of sink, that is T2. Okay, and it is, that is efficiency of the heat engine, it is independent of all other factors. Okay beta. Second is the efficiency, তাহলে এ আর অন্য কোনো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে না, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অন অল আদার ফ্যাক্টরস। নেক্সট ইজ দ্য এফিসিয়েন্সি অফ অ্যান ইঞ্জিন ইজ অলওয়েজ লেস দেন 100%। ওকে, কেন? বিকজ হিট cannot be fully converted into work done। আরো ক্লিয়ারলি যদি ভালো করে বলি, দেখো 100% এফিসিয়েন্সির কোনো ইঞ্জিন আমরা বানাতে পারবো না, এটাও কিন্তু কনক্লুশনস ফ্রম সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সো এফিসিয়েন্সি অফ এন ইঞ্জিন অলওয়েজ লেস দেন 100%, যে কোনো ইঞ্জিনেরই এফিসিয়েন্সি সবসময় হবে লেস দেন 100%। কিভাবে? আমরা একটু আগে পড়লাম এফিসিয়েন্সি ইটা ইকুয়ালস টু হাউ মাচ, ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T1 বাই T2 পড়েছি, সরি T2 বাই T1 পড়েছি, হ্যাঁ স্যার। বলো পড়েছি। সো T2 বাই T1, হ্যাঁ আচ্ছা পড়েছি তো। সো এবার দেখো, আচ্ছা এটা মনে রাখবি কি করে, এক্সাম হলে T1 বাই T2 ছিল না T2 বাই T1 ছিল, ধর ভুলে গেলি তখন কি করে মনে রাখবি? একের থেকে ছোট হবে।
এক্স্যাক্টলি, ভেরি গুড। যদি ভেরি গুড, একের থেকে ছোট যদি হয়, সো আমরা তো জানি টি ওয়ান অলওয়েজ গ্রেটার দেন টি টু। সো এটাকে যদি একের থেকে ছোট করতে হয়, অবভিয়াসলি উপরে টি টু বাই টি ওয়ান ছিল, তাই না? নাহলে নেগেটিভ চলে আসবে। তাহলে দেখ, এখন আমরা বলছি যে 100% এফিসিয়েন্ট ইঞ্জিন বানাতে হবে। আচ্ছা, 100% এফিসিয়েন্ট ইঞ্জিন বানাতে হবে মানে ইটা কত হতে হবে? 1। ইটা যদি 1 হয় তবে বলবো কি 100% এফিসিয়েন্ট হিট ইঞ্জিন। এখন এটাকে যদি ওয়ান করতে হয় তাহলে এই টি টু বাই টি ওয়ান এর রেশিও কত হতে হবে বেটা? টি টু, তার মানে এই টি টু বাই টি ওয়ান এর স্টোরিটা কত হতে হবে বল? 0। যদি এটাকে আমার ওয়ান করতে হয় তাহলে টি টু বাই টি ওয়ান কত হতে হবে? হ্যাঁ স্যার। 0। এখন টি টু বাই টি ওয়ান 0 কিভাবে পসিবল? ফার্স্ট, এইটা পসিবল আইদার টি টু ইকাল টু 0 কেলভিন, ওকে, আইদার হ্যাঁ টি টু স্যার। ইকাল টু 0 কেলভিন, অর এটাও পসিবল যে টি ওয়ান ইকাল টু ইনফাইনাইট কেলভিন। এখন বল, দুটোর কোনোটাই এক্সিস্ট করে না। 0 কেলভিন বলে কোনো টেম্পারেচার এখন অব্দি জানা যায় না, পরম শূন্য উষ্ণতা বলে আমরা বাস্তবে কোনো এক্সিস্টেন্স পাই না, ইনফিনিটি ইনফিনিটি টেম্পারেচার বলেও কোনো নট এক্সিস্ট ইন রিয়েলিটি। রিয়েলিটিতে এক্সিস্ট করে না। তাহলে এরা যদি রিয়েলিটিতে এক্সিস্ট না করে তাহলে আমি কখনোই টি টু বাই টি ওয়ান এই টেম্পারেচার রেশিওটাকে 0 আনতে পারবো না। যদি এটা না আনতে পারি তাহলে এটা কখনোই 1 হবে না। সো দ্যাটস ওয়াই, সো এটা ইকালস টু 1, নট পসিবল। এটা দিস ইজ নট পসিবল। ক্লিয়ার? তাহলে 100% এফিসিয়েন্ট ইঞ্জিন আমরা কখনোই তৈরি করতে পারবো না। ওকে, আরো বেটার টু সে, দেখ এখানে ব্যাপারটা কি হচ্ছে যে টি ওয়ানেরও যাই টেম্পারেচার বলছে, টি টুরও তাই। আমি বলছি এটাকে 0 কেলভিনও করতে পারবো না, আবার এটাও পারবো না কি না, এটাকে ইনফিনিট কেলভিনও করতে পারবো না। এটাকে 0 কেলভিনও করতে পারবো না, এটাকে ইনফিনিট কেলভিনও করতে পারবো না। দিস ইজ দ্য গেম। তাহলে এই জন্য আমাদের কি না, 100% এফিসিয়েন্ট হিট ইঞ্জিন পসিবল কখনো না। কি বলতে চাইছি বোঝা গেছে? কোনো ডাউট আছে ওটা? না স্যার। Okay, next question. A engine takes 10 to the power 3 joule of heat from reservoir at 627 degrees Celsius and exhausts the remaining heat to a sink at 27 degree Celsius. Very simple questions, এরকমই নিটে আসবে গ্যারান্টি। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স খুলে দেখে নে, ম্যাক্সিমাম এখানেই করাচ্ছি। What will be the efficiency of the engine? What is the efficiency of the engine? And calculate, আরেকটা কোশ্চেন কি, calculate the output work। করো বেটা, এফিসিয়েন্সি অফ ইঞ্জিন কত বার করো অ্যান্ড আউটপুট ওয়ার্ক কত বার করো। নিজেরা করো তো, দেখি কেমন পারো, করে বলো। পারবি? হুম, হ্যাঁ স্যার, এফিসিয়েন্সি পার্সেন্টেজে বলবো? হ্যাঁ বল, পার্সেন্টেজ বল। এক সেকেন্ড। বলো এটা। এক সেকেন্ড। টি ওয়ান সমান বলা আছে কত? ও 627 সেন্টিগ্রেড আছে, ওটাকে ফার্স্ট কেলভিনে কনভার্ট করতে হবে ভাই। দাঁড়া, এত পাঙ্গা করলাম নি। সো টি ওয়ান আছে, এখানে টি টু আছে, টি ওয়ান বলা আছে 627, সো 627 প্লাস 273 কেলভিন। সো দিস ইজ হাউ মাচ? 639 900 কেলভিন। টি টু ইজ হাউ মাচ? টি টু ইজ গিভেন 66%। 66%। হ্যাঁ ঠিক আছে, 66 পয়েন্ট সামথিং, তাই তো? হ্যাঁ। মানে 67% বল। ওকে, সো এই হচ্ছে সিন, দুটো সিন এটা।
আর বলেছে কত হিট নিয়েছে না ইঞ্জিন অফ এত হিট হিট টেনেছে কত এখান থেকে ইঞ্জিনটা ডব্লিউ হিট কিউ1 হিট নিয়েছে কিউ2 হিট লস করেছে আর ডব্লিউ ওয়ার্ক ডান করেছে ওকে ভাই এই তো স্টোরি এই তো সো লেটস স্টার্টস ইটা ইকুয়ালস টু 1 বাই টি 2 by t1 so that is equals to 1 minus t2 that is equals to 300 divided by t1 that is equals to 900 so that is equals to how much 600 by 900 হবে so 6 by 9 হলো এবার পার্সেন্টেজে আনসার বললে 6 by 9 into 100% রাইট রাইট বেটা হ্যাঁ স্যার। ওকে তাহলে এটা কত আসছে 2 by 3 2 by 3 into this মানে 6 by 9 মানে কত 2 by 3 2 by 3 into 100% so that is equals to 33 36 67% হবে answer okay 67 done what clear আচ্ছা নেক্সট পার্ট কি ছিল বলো নেক্সট পার্ট ছিল ক্যালকুলেট দ্য আউটপুট ওয়ার্ক আউটপুট মানে ডাব্লিউ বার করতে হবে তোমাকে কিউ1 বলা আছে এখানে কতটা ইট টেক্স 10 to the power 3 joule of heat so q1 equals to 10 to the power 3 joule so now calculate the w very simple এই তো আমরা জানি এটা ইকুয়ালস টু কি w বাই q1 সো w আচ্ছা এটা ইকুয়ালস টু w বাই q1 এটা আমার কত বেরোলো 2 বাই 3 সো এটা বেরোলো 2 বাই 3 নেক্সট w আর q1 বলা আছে 10 q সো এখান থেকে w বেরোবে কত 67 w 67 বেরোচ্ছে থোড়ি 667 স্যার। 677 667 মানে এরকম আসছে দেখ 2000 বাই 3 রাইট হ্যাঁ এটা করলে যা আসবে সেটাই আনসার এটা করলে যেটা হবে সেটাই আনসার চল সিম্পল হিট ইঞ্জিনের কোশ্চেন সিম্পল অর নট 667 হ্যাঁ ওটা করলে যেটা হবে সেটাই আনসার আচ্ছা রেডি নেক্সট নেক্সট কোশ্চেন বলছি এ কার্নট ইঞ্জিন আচ্ছা কার্নট ইঞ্জিন মানে আইডিয়াল হিট ইঞ্জিন কার্নট ইঞ্জিন পরে বলবো জাস্ট মনে কর আইডিয়াল একটা হিট ইঞ্জিন হাইপোথেটিক্যাল আইডিয়াল হিট ইঞ্জিন এ কার্নট ইঞ্জিন হ্যাজ সেম efficiency between 100 Kelvin and 500 Kelvin to T Kelvin and 900 Kelvin then value of T is how much কেন এটা কি বলছে শোনো বলছে যে একটা কার্নাট ইঞ্জিন আছে যে কার্নাট ইঞ্জিনটা এই টেম্পারেচার ডিফারেন্সের মধ্যে যত এফিসিয়েন্সি দেয় সেম এফিসিয়েন্সি দেয় এই টেম্পারেচার ডিফারেন্সের মধ্যেও তাহলে আমাকে বলো টি এর ভ্যালু কত ভেরি সিম্পল করে দেবো চল মোটামুটি কি কি বলছিস কি 180 কেলভিন টি 180 কেলভিন ভেরি গুড কি করে করলি এফিসিয়েন্সি ইকুয়াল করে 1 - t2 / t1 তাহলে obviously efficiency in one process equals to efficiency in two process এত তাড়াতাড়ি করে ফেললি ভেরি গুড সো এবার দেখো সিম্পলি সবকিছু বলা আছে এফিসিয়েন্সি এখানে হবে 1 - t2 / t1 ইকুয়ালস টু এখানে 1 - t2 / t1 এই তো সিন হবে এর দুদিকে দুটো ভ্যালু বসিয়ে দাও সো 1 - 500 দ্যাট ইজ t2 means 500 by t1 means 100 ইকুয়ালস টু এদিকে 1 - 900 by t স্যার একটু উল্টো হয়ে গেল আর এটা কেন সিঙ্কের টেম্পারেচার কম থাকে সরি এটা so 1 - 100 by 500 equals to 1 minus now t by 900 right beta clear so simply এখান থেকে কত
1/5 equals to T by 900, or এখান থেকে T equals to 180 Kelvin is the right answer. Very good, very good beta, very good. So very good. So next, তাহলে বল এতক্ষণ অবধি যা যা ডিসকাশন হলো সব ক্লিয়ার আছে, একদম ঠিকঠাক গেছে? হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পাক্কা? ওকে, সবাই বুঝতে পারছিস তো ঠিকঠাক? সো 5 মিনিটস ব্রেক, হ্যাঁ 5 মিনিট। আমি জাস্ট একটু উঠবো 5 মিনিটসের জন্য। দেন কি পড়বো আমরা নেক্সট? হিট ইঞ্জিন তো করিয়ে দিলাম, কার্নোট ইঞ্জিন আছে। হিট ইঞ্জিন আর কিছু কোশ্চেন করানো জানি দিতা, এই হিট হ্যাঁ ইঞ্জিনের কোশ্চেন আরেকটা পারবি? বাকি আছে। আর কার্নোট ইঞ্জিন বাকি আছে, হলেই শেষ, মানে তোর চ্যাপ্টার শেষই বলতে পারিস। আচ্ছা চ্যাপ্টার শেষই হয়ে গেছে মনে করিস, চ্যাপ্টার ইজ ফিনিশড। ওকে, চ্যাপ্টার ইজ ফিনিশড। আর শুধু কার্নোট ইঞ্জিন বাকি আছে, আর কিছুই বাকি নেই। রেফ্রিজারেটর অ্যান্ড কার্নোট ইঞ্জিন। ওকে, বুঝে গেল? দেখ, একটা হচ্ছে হাইপোথেটিক্যাল হিট ইঞ্জিন, যার নাম হচ্ছে কি কার্নোট হিট ইঞ্জিন। ওকে, কার্নোটটাই করাবো, এরপর জল টল খেয়ে আসি। কার্নোট হলেই শেষ, বুঝিস? কি বুঝলি? তাহলে কি কি করাবো? Okay. So according to second law of thermodynamics, no heat engine having 100% efficiency. আচ্ছা, hypothetically 1824 খ্রিস্টাব্দে একটা সাইকেল, মানে একটা হিট ইঞ্জিন তৈরি করেছিলেন, হাইপোথেটিক্যাল হিট সাইকেল বলা যায়, কে করেছিলেন না স্যার কার্নাট, উনি এটা ডিসকভার করেছিলেন, ঠিক আছে? সো এই যে কার্নাট হিট ইঞ্জিন ফর এ গিভেন কন্ডিশন, অন্য যে কোনো ইঞ্জিনের থেকে এই কার্নাট ইঞ্জিনের আমাদের হচ্ছে তোমার এফিসিয়েন্সি যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম, হ্যাভিং হ্যাভিং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ফর এ গিভেন কন্ডিশনস, মানে কার্নাট ইঞ্জিনের থেকে বেশি এফিসিয়েন্সি ফর এ গিভেন কন্ডিশনস কারো হতেই পারে না। ওকে ভাই, সো ফর এ গিভেন কন্ডিশনস ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, অবশ্যই কার্নাট ইঞ্জিন, দিস ইজ এ হাইপোথেটিক্যাল কনসেপ্ট, হাইপোথেটিক্যাল কনসেপ্ট, দিস ইজ এ হাইপোথেটিক্যাল কনসেপ্ট। ওকে, এখন শোন, এই যে কার্নাট হিট ইঞ্জিন আছে না, কার্নাট হিট ইঞ্জিন মেনলি 4টে স্টেপের উপর ডিপেন্ড করে। সো 4টে স্টেপস আছে আমাদের কার্নাট হিট ইঞ্জিনের। কি কি? ফার্স্ট স্টেপ ইজ দ্য আইসোথার্মাল প্রসেস। ফার্স্ট হচ্ছে দুটো আইসোথার্মাল প্রসেস, দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস আছে। ফার্স্ট ইজ আইসোথার্মাল এক্সপানশন, আইসোথার্মাল এক্সপানশন। Second is adiabatic expansion. Adiabatic expansions. Third is isothermal compression. And fourth is adiabatic compression. তাহলে দুটো এক্সপানশন, দুটো কম্প্রেশন, দুটো স্টেপ আইসোথার্মাল, দুটো স্টেপ অ্যাডিয়াবেটিক। সো এই যে 4 স্টেপ, 4টে স্টেপে হয় বলে এই যে হিট ইঞ্জিন, এই হিট ইঞ্জিনকে অনেক সময় বলা হয় 4 স্ট্রোক হিট ইঞ্জিন। 4 স্ট্রোক হিট ইঞ্জিন, দিস ইজ দ্য কার্নোট হিট ইঞ্জিন। 4 স্ট্রোক হিট ইঞ্জিন। ওকে, কটা স্টেপে হয় বললাম? 4টে স্টেপে, 4 স্ট্রোক হিট ইঞ্জিন। আচ্ছা, এখন দেখ, যদি এর ইন্ডিকেটর ডায়াগ্রাম দেখিস, আমরা বলি এগুলোকে পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রামগুলোকে সবগুলোকে ইন্ডিকেটর ডায়াগ্রাম বলা হয়। সো সিম্পলি দেখবি যে পিভি আইসোথার্ম যদি আমরা ড্র করি সেটা কেমন হয়, এদিকে পি এদিকে ভি। দেখ, আমরা সবাই জানি যদি আইসোথার্মাল প্রসেস হয় সেক্ষেত্রে গ্রাফ হয় আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা। সো এগুলো দেখ, এটা দুটো আইসোথার্মকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, লেটস ইমাজিন এটা T2 আইসোথার্ম, এটা T1 আইসোথার্ম। ওকে, সো অবভিয়াসলি তোরা এটা জানিস যে T1 মাস্ট বি গ্রেটার দেন T2 হবে এখানে। কেন? এগুলো গ্রাফের কোশ্চেন অনেক আগে করিয়েছি।
সো ফার্স্ট আমি বলছি, মনে কর এ থেকে বিতে কোনো আমরা একটা প্রসেস করালাম, এ থেকে বিতে গেলাম ফার্স্ট প্রসেসে। এই যে এ থেকে বিতে গেলাম, এই প্রসেসে দেখ ভলিউম কি হয়েছে বল, বেড়েছে। সো ভলিউম বেড়েছে, সো দিস ইজ অবভিয়াসলি এক্সপানশন। অ্যান্ড টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, T1 টেম্পারেচারেই করছি। সো দিস ইজ এ আইসোথার্ম। সো T1 টেম্পারেচার আমরা কি করছি, এ থেকে, দাঁড়াচ্ছি ওটা ভালো করে রাখি, এ থেকে বিতে গেলাম। তাহলে এইটা হলো আইসোথার্মাল এক্সপানশন। হলো কিনা? হলো? ও ভাই সাহেব, হলো? নেক্সট বলছে কি না, নেক্সট স্টেপে ধর বি থেকে সিতে আসবো, বি থেকে সিতে আসবো, অ্যান্ড বি থেকে সিতে আসবো। দিস ইজ এখন কি করবো দেখ, নেক্সট বি থেকে যখন সিতে আসছিস, এই প্রসেসটা কি হচ্ছে দেখ, বি থেকে সি। ওকে, বি থেকে সিতে এলাম, হলো ভাই, বি থেকে সি। আচ্ছা, এইটা প্রসেস কেমন হলো, অ্যাডায়াবেটিক প্রসেস। দিস ইজ অ্যাডায়াবেটিক প্রসেস, টেম্পারেচার চেঞ্জ হলো, ঠিক? দিস অ্যাডায়াবেটিক প্রসেস, টেম্পারেচার চেঞ্জ হলো বি থেকে সিতে, T1 থেকে টেম্পারেচার T2 হলো। নেক্সট আবার সি থেকে ডিতে যাব, এইভাবে। দেখো, সি থেকে ডিতে যখন যাচ্ছি, টেম্পারেচার T2 ফিক্সড থাকছে অ্যান্ড ভলিউম এখানে কমছে। সো দিস ইজ হোয়াট, দিস ইজ আইসোথার্মাল কম্প্রেশন, ঠিক আছে? অ্যান্ড এটা কি ছিল, এটা ছিল অ্যাডায়াবেটিক এক্সপানশন। অ্যান্ড ফার্দার নেক্সট লাস্ট স্টেপে কি করব, ডি থেকে আবার আমরা এতে ফিরে আসবো। সাইকেল কমপ্লিট হলো, ডি থেকে আমরা এতে ফিরে আসবো। সো ফার্দার দিস ইজ হোয়াট, দিস ইজ ইয়োর অ্যাডায়াবেটিক কম্প্রেশন। তাহলে দুটো আইসোথার্মাল প্রসেস, দুটো অ্যাডায়াবেটিক প্রসেস, ক্লিয়ার? দুটো আইসোথার্মাল, দুটো অ্যাডায়াবেটিক, দুটো আইসোথার্মাল, দুটো অ্যাডায়াবেটিক, দুটো আইসোথার্মাল, দুটো অ্যাডায়াবেটিক, ক্লিয়ার? সো এখন দেখ, এই যে তুই আইসোথার্মাল এক্সপানশন করছিস, এখানে তোর Q1 হিট সিস্টেম, Q1 হিট অ্যাবজর্ব করছে। অ্যান্ড যখন সি থেকে ডিতে যাচ্ছিস, এই প্রসেসে ফ্রম সি টু ডি প্রসেস, মানে আইসোথার্মাল কম্প্রেশন যখন করছিস, সেই প্রসেসে সিস্টেম Q2 হিট রিলিজ করছে। দুটো আইসোথার্মাল প্রসেস, আমি তো বলেছি আইসোথার্মাল প্রসেস মানে হিটের অ্যাবজর্পশন আর হিট রিলিজ হবে, কিন্তু অ্যাডায়াবেটিক প্রসেস মানে কোনো হিট অ্যাবজর্পশন হিট রিলিজ হবে না। এখন শোন, এইরকম যদি দুটো সিন হয়, Q1 হিট নিচ্ছে, Q2 হিট রিলিজ করছে, তো আমি লিখতে পারি ফর আইসোথার্মাল প্রসেস মড ভ্যালু অফ Q1 এর মড ভ্যালু যেটা, mod Q1 that is equals to nRT1 into log base E মানে ln ফাইনাল ভলিউম VB বাই VA। এটা আমি লিখতে পারি? বলো, আরে यार লিখতে পারি কি না? বুঝলাম না এটা। আমি বলছি কিউ হিট যদি ও অ্যাবজর্ব করে, মানে হিট ইন দ্য ফর্ম অফ ওয়ার্ক, কিউ হিট যদি ও অ্যাবজর্ব করে, দেখ ওর ওর এই যে কিউ হিট, আচ্ছা আইসোথার্মাল প্রসেস তো, চল আইসোথার্মাল প্রসেস মানে কি বেটা, আইসোথার্মাল প্রসেস মানে ডেল ইউ কত, 0, ঠিক আছে বেটা? তার মানে যতটা হিট অ্যাবজর্ব করবে, প্রত্যেকটা হিটই কিসে কনভার্ট হবে, যতটা হিট অ্যাবজর্ব করবে পুরোটাই কিসে কনভার্ট হবে, ওয়ার্ক ডানে। ক্লিয়ার বেটা? হ্যাঁ স্যার। তাহলে আমি বলছি যে আইসোথার্মাল প্রসেসে এ থেকে বি প্রসেসে ও যদি Q1 হিট অ্যাবজর্ব করে, তাহলে ওই Q1 হিটটা অ্যাকচুয়ালি কোথায় ইউজ হয়েছে না, ওয়ার্ক ডান করতে। তাহলে আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডানের ইকুয়েশন কি, W1 ইকুয়ালস টু দিস। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমি মড ভ্যালু কেন ইউজ করছি না, আমি কোনো সাইন দিচ্ছি না, হিট অ্যাবজর্ব করেছে কি রিলিজ করেছে আমি কিচ্ছু বলছি না, জাস্ট আমি ভ্যালু নিচ্ছি। অ্যান্ড দেখতে দেখ, ইনওয়ার্ড দেখিয়েছি মানে কি, হিট অ্যাবজর্ব করেছে, আউটওয়ার্ড দেখাচ্ছি মানে কি, হিট রিলিজ করছে। আচ্ছা, আরেকটা আইসোথার্মাল প্রসেস কোথায় আছে, Q2। তাহলে Q2 যদি আইসোথার্মাল প্রসেস হয়, তাহলে W2 ইকুয়ালস টু আমি বলতে পারি মড Q2, মানে হিট অ্যাবজর্ব, এখানে হিট রিলিজড, তাহলে মাইনাস হতো আনসার। সো দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু হাউ মাচ, nRT2 ln VD বাই VC। এটা বলতে পারি কি রে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দুটো আইসোথার্মাল প্রসেস গেছে, দুটো আইসোথার্মাল প্রসেস গেছে। এবার দুটো অ্যাডায়াবেটিক প্রসেসের গল্প করছি। আচ্ছা বল, দুটো আইসোথার্মাল প্রসেসের স্টোরি ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার ফার্স্ট স্টেপ অ্যান্ড ফোর্থ স্টেপ
ফার্স্ট অ্যান্ড ফোর্থ স্টেপ বেটা দেখো, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ, দিস ইজ দ্য থার্ড স্টেপ, সরি ফোর্থ না, থার্ড, থার্ড স্টেপ, দিস ইজ দ্য ফোর্থ স্টেপ। ফার্স্ট অ্যান্ড থার্ড স্টেপ হচ্ছে আইসোথার্মাল। বল এতটা ক্লিয়ার আগে? হ্যাঁ স্যার। আগে বল, এই স্টেপটা আর এই স্টেপটা হচ্ছে আইসোথার্মাল, এটা ক্লিয়ার আছে আগে? হ্যাঁ দুটো আইসোথার্মাল। আচ্ছা, তাহলে ওই দুটো স্টেপের জন্য আমার ইকুয়েশন কি আছে না, Q1 ইকুয়ালস টু মড Q1 ইকুয়ালস টু nR T1 ln VB by VA and Q2 mod equals to nR T2 ln VD by VC, রাইট বেটা? হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসছি দুটো অ্যাডায়াবেটিক প্রসেসে। দুটো অ্যাডায়াবেটিক প্রসেস আমার কোন দুটো প্রসেস না, ফার্স্ট প্রসেস নাম্বার 2 and the process number 4 is these two process are adiabatic process. So adiabatic process next দেখো, process 2 and process 4. So step 2 and 4। আচ্ছা, টোটাল তো আমরা চারটে স্টেপে রিঅ্যাকশন করছি, চারটে স্টেপে প্রসেস করছি কার্নোট সাইকেল, এই জন্য একে বলা হয় 4 স্ট্রোক হিট ইঞ্জিন। কি বলছি মনে থাকবে? আচ্ছা, চারটে স্টেপ আছে বা চারটে স্ট্রোক আছে। স্টেপ 2 তে কি করছিস, স্টেপ 2 তে মনে কর স্টেপ 2 and 4। সো স্টেপ 2 এর জন্য আমি ফার্স্ট লিখি, স্টেপ 2 তে আমরা কি করছি দেখ, স্টেপ 2 ইজ অ্যাডায়াবেটিক। সো স্টেপ 2 যদি অ্যাডায়াবেটিক হয়, হচ্ছে স্টেপ 2 এন্ড হুইচ ইজ অ্যাডায়াবেটিক প্রসেস। সো অ্যাডায়াবেটিকের জন্য আমরা কি লিখবো না, T1 VB টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 VC টু দি পাওয়ার গামা মাইনাস 1 লিখতে পারি। দেখো বেটা, তুমি বি থেকে সিতে আসছো, বি থেকে সিতে আসছো অ্যাডায়াবেটিক প্রসেসে, রাইট? সো বিতে টেম্পারেচার কত T1, সিতে টেম্পারেচার কত T2, বিতে ভলিউম কত ভিবি, সিতে ভলিউম কত ভিসি, তাহলে লিখতে পারি এটা? বলো লিখতে পারি কিনা? হ্যাঁ স্যার। এন্ড স্টেপ 4 এর জন্য তাহলে আমি কি লিখবো, তোরা আমাকে বলে দে। দিস ইজ দ্য স্টেপ 4। স্টেপ 4 কি লিখবো, অ্যাডায়াবেটিক প্রসেস কি লিখবো বলো? T2 V T2 and VD to the power gamma minus 1 ওকে, ইকুয়ালস টু আর T1 VA to the A power minus 1। ভেরি গুড। এখন দেখ, এই ইকুয়েশন গুলোকে যদি তুই কম্পেয়ার করে দেখিস, সো তুই সিম্পলি 1/2 ইকুয়েশন করে দে, সিম্পলি 1/2 ইকুয়েশন যদি করে দিস, তো সেখানে তুই দেখবি এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করে দেখি, কেন লিখলাম, এই দুটো ইকুয়েশন থেকে আমরা দুটো জিনিস এটা পাবো যে Q1/Q2 ইকুয়ালস টু T1/T2 এন্ড 2/4 কর, 2/4 করলে এটা পাবি। ওকে, এন্ড সরি 3/4 কর, 3/4 করলে এটা পাবি, এন্ড 1/2 করলে তুই এটা পাবি VB/VA দ্যাট ইজ ইকুয়ালস টু VC/VD। বুঝে গেল? VB/VA ইকুয়ালস টু VC/VD, এটা পাবি। তাহলে কি মানে হচ্ছে VB/VA ইকুয়ালস টু, এই যে VB/VA ইকুয়ালস টু VC/VD, মানে হচ্ছে VB/VA ইকুয়ালস টু VC/VD, মানে রেশিও VB এর সঙ্গে V এর যে রেশিও, সেটা সমান ভিসি আর ভিডি এর রেশিওর সাথে। কি বলছি বোঝা গেল? কি বলছি বোঝা গেল? আর এটা তো আমরা আগেও পড়েছিলাম হিট ইঞ্জিনের সময়। চল এতটা ক্লিয়ার আছে? চল এতটা ক্লিয়ার আছে সবার? সো দ্যাটস ওয়াই দিস ইজ এ 4 স্টেপ, এই যে দ্যাটস ওয়াই এটাকে আমরা এই জন্য কি বলি 4 স্ট্রোক ইঞ্জিন, চারটে স্টেপে হচ্ছে বলে। বল আগে বল, এতটা ক্লিয়ার আছে সবার? হ্যাঁ স্যার। কার্নোট ইঞ্জিন ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। সো এবার এই যে তাহলে গ্রাফটা তোরা ভালো করে বুঝছিস তো? তাহলে আমি বলি, তাহলে আমি কার্নোট ইঞ্জিন কটা পয়েন্ট লিখে দিই। সো ফার্স্ট পয়েন্ট, what is about the first point? First point is this is a hypothetical heat engine. এটা হচ্ছে hypothetical heat engine because কেন, এর working substance is ideal gas। এখন আইডিয়াল গ্যাস রিয়েলিটিতে এক্সিস্টই করে না, তো ওয়ার্কিং সাবস্টেন্স আবার কি হবে? তাহলে ওর ওয়ার্কিং সাবস্টেন্স হচ্ছে আইডিয়াল গ্যাস, যার জন্য ও হাইপোথেটিক্যাল ইঞ্জিন। ইটস efficiency
efficiency is maximum for a given temperature difference, that means for a given condition, for a given conditions, but not 100%. এর এফিসিয়েন্সি ম্যাক্সিমাম এটা, কিন্তু 100% না, লেস দ্যান 100%। ওকে, সো এটা লেস দ্যান 100%। কিন্তু অন্য যে কোনো হিট ইঞ্জিনের থেকে কার্নাট ইঞ্জিনের এফিসিয়েন্সি বেশি। কেন? এর ওয়ার্কিং সাবস্টেন্স আইডিয়াল গ্যাস, যেটা হাইপোথেটিক্যাল। নেক্সট, আচ্ছা, এই যে সাইক্লিক প্রসেস, এই সাইক্লিক প্রসেস হ্যাভিং টু isothermal step and two adiabatic step, দুটো আইসোথার্মাল স্টেপ আছে, দুটো অ্যাডায়াবেটিক স্টেপ আছে। ওকে, সো এখানে স্টোরি কি হচ্ছে দেখো, তোমার সিস্টেম হিট নিচ্ছে কত, দেখ দুটো আইসোথার্ম এরকম এরকম ছিল তো। সো তোমার এখানে সিস্টেম সিম্পলি উল্টো দিকে হয়ে গেল। তাহলে দেখো, এ থেকে বি থেকে সি থেকে ডি। ওকে বেটা, লাস্ট টাইম আই এম টেলিং, এই দুটো স্টেপ হচ্ছে আইসোথার্মাল স্টেপ। এ থেকে বিতে যাচ্ছ, ভলিউম বাড়ছে, সো আইসোথার্মাল এক্সপানশন। বি থেকে সি হচ্ছে অ্যাডায়াবেটিক স্টেপ, ভলিউম বাড়ছে, সো অ্যাডায়াবেটিক স্টেপে ভলিউম বাড়ছে মানে আইসোথার্মাল, এই সরি অ্যাডায়াবেটিক এক্সপানশন। নেক্সট সি থেকে ডিতে যাচ্ছে যখন, ভলিউম কমছে, সো এদিকে পি এদিকে ভি, সো দিস ইজ আইসোথার্মাল কম্প্রেশন অ্যান্ড দিস ইজ অ্যাডায়াবেটিক কম্প্রেশন। সো এখন সিম্পলি আমরা বলছি যে এই যে সিস্টেম, সিস্টেম হচ্ছে আমার হিট নিচ্ছে কত, Q1 হিট নিচ্ছে কোন প্রসেসে, এ থেকে বিতে যাওয়ার জন্য, অ্যান্ড সিস্টেম হিট রিলিজ করছে কত, সি থেকে ডি প্রসেসে সিস্টেম হিট রিলিজ করছে Q2। তাহলে আমি এখানে বলতে পারি যে সিস্টেমের ইনপুট হচ্ছে Q1, বলতে পারি কি না? হ্যালো, বলতে পারি? অ্যান্ড হিট লস ইজ হাউ মাচ, হিট লস ইজ Q2। অ্যান্ড এর মাঝে সিস্টেম কোথাও এই অ্যামাউন্ট কার্য করে ফেলছে, যেটা এই এরিয়া। সো হিট ইনপুট অ্যান্ড হিট লস ইজ ক্লিয়ার। কি বলতে চাইছি, গল্প বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, সো দুটো আইসোথার্মাল প্রসেস, সেখানে একমাত্র হিট এক্সচেঞ্জ হবে, অ্যাডায়াবেটিকে তো আর হিট এক্সচেঞ্জ হবে না। সো নেক্সট, নেক্সট ইজ হোয়াট, নেক্সট ইজ হোয়াট, নেক্সট ইজ হোয়াট, হ্যাঁ, তাহলে নেক্সট হচ্ছে এফিসিয়েন্সি। সো হোয়াট উইল বি দ্য এফিসিয়েন্সি? সেই এফিসিয়েন্সি সমান কি না, আউটপুট বাই ইনপুট। আউটপুট কত ডব্লিউ, ইনপুট কত কিউ। সরি, excuse, sorry. Output W and input is this, so input is Q1 and স্টোরিটা তো সেই সেমই আছে যে T1 টেম্পারেচার থেকে Q1 হিট নিচ্ছি, W ওয়ার্ক ডান করছে শুধু কে, এখানে কার্নট সাইকেল, অ্যান্ড Q2 হিট রিলিজ করছে কোথায়, টেম্পারেচার T2 তে। ক্লিয়ার ওটা? আচ্ছা, সো ইটা ইকুয়ালস টু, তাহলে আমার এখানেও সেই ইকুয়েশন সেমই থাকবে যে Q1 হিট আমি যেটা নিয়েছি সেই হিটটা দুটো ওয়েতে ইউজ হয়েছে, একটা W ওয়ার্ক ডান করতে, আর আমার Q2 পরিমাণ অ্যামাউন্ট হিট লস হয়ে গেছে। ওকে, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, ইটা ইকুয়ালস টু হোয়াট, ইটা ইকুয়ালস টু W বাই Q and W equals to Q1 minus Q2 by Q1, right? So এখান থেকে 1 minus Q2 by Q1, and ওপরের ইকুয়েশনে আমরা দেখেছি 1 minus Q2 by Q1 সমান T2 by T1, ওপরেই করেছি একটু আগে, যে Q2 by Q1 সমান T2 by T1, and ভলিউমের রেশিওগুলো মনে আছে তো, যে VB by VA equals to VC by VD। ওকে বেটা, ক্লিয়ার? এই ফর্মুলা কাজে লাগিয়ে কিন্তু কোশ্চেন হবে, এই যে এটা আর এটা, বোঝা গেল? বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। এবার কোশ্চেন কি, ভেরি সিম্পল। হোয়াট ইজ দ্য কোশ্চেন্স? দেখো কোশ্চেন হচ্ছে কি না, ফার্স্ট ইফ এ অলরেডি তোরা নিজের অজান্তে কার্নট ইঞ্জিন কি জানতিস না, কিন্তু একটা আগে কোশ্চেন করে ফেলেছিস অলরেডি। সো ইফ এ কার্নট
engine works at a temperature between 300 Kelvin and 400 Kelvin. I think temperature clear. 300 Kelvin, 400 Kelvin বলছে কোনটা কি নিশ্চয়ই বুঝতে পারছিস। Then find out efficiency of that engine. চলো বলো তো। Carnot engine works at temperature this to this, then efficiency of the engine. এর থেকে নিটে ইজি, এর থেকে কোশ্চেন কিছু ইজি আসেই না, সিধে ফর্মুলা পুট করো। 25%. ওইটা ভেরি গুড এটা 1 minus t2 অত 300 by 400, so এটা equals to how much? 1 minus 3 by 4, so that is equals to 4. হ্যাঁ, যদি 1 by 4 হচ্ছে এটা, এখন যদি বলে পার্সেন্টেজে কত, পার্সেন্টেজে এফিসিয়েন্সি অলওয়েজ থাকবে, so 1 by 4 into 100% equals to 25. So 25% is the answer. Very good, very good. এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ হোয়াট এইটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, খটোমটো একটু আছে। দেখ, নেক্সট হচ্ছে কার্নট রেফ্রিজারেটর। বলো স্যার অনেক কিছু রেফ্রিজারেটর শুনি, এইচপি শুনেছি, এলজি শুনেছি, আরো সব কি কি আছে না রেফ্রিজারেটর। কার্নট রেফ্রিজারেটর আবার কোন কোম্পানি है ना? और एसी, दिस इज ऑल्सो कॉल्ड हीट पंप, हीट पंप। ओके, কার্নট রেফ্রিজারেটর, এসি और হিট পাম্প, এর মেকানিক্সটা একটু মন দিয়ে শোন। হিট ইঞ্জিনের মেকানিক্স আমাদের এতক্ষণ অব্দি কি ছিল না, সিম্পল মেকানিক্স, একটা সোর্স থাকবে যার টেম্পারেচার T1, একটা সিঙ্ক থাকবে যার টেম্পারেচার T2, অ্যান্ড অবভিয়াসলি T1 গ্রেটার দেন T2। ওকে, অ্যান্ড আমার একটা ইঞ্জিন থাকবে এখানে, যে ইঞ্জিনটা সোর্স থেকে Q1 হিট নেবে অ্যান্ড W ওয়ার্ক ডান করবে অ্যান্ড Q2 হিট লস করবে কোথায়, সিঙ্কে। সেখানে সিঙ্ক হতে পারে সারাউন্ডিংস, ও সারাউন্ডিংসে হিট লস করছে, হিট লস তো কিছু না কিছু হবে। অ্যান্ড এটা ছিল ইনপুট, অ্যান্ড এটা ছিল আউটপুট, অ্যান্ড এটা ছিল লস। এই ছিল হিট ইঞ্জিনের গল্প। হিট ইঞ্জিনে আমরা দেখছি টেম্পারেচার, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে হিট আসছে, সিম্পল, অ্যান্ড হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে হিট আসার সময় কিছু ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে। ওকে, অথবা উল্টে বললে ওয়ার্ক ডান করার সময় ও কিছুটা হিট লস করছে লো টেম্পারেচারে। সো দিস ইজ দ্য মেকানিক্স অফ হিট ইঞ্জিন। এবার আসছি আমরা হিট পাম্প। হিট পাম্প আর রেফ্রিজারেটর, এসি কিভাবে কাজ করে, এসি রেফ্রিজারেটর এগুলো কিভাবে কাজ করে। সো দেখো, স্টোরি একই থাকে না, একটা হট রিজার্ভায়ার থাকে, একটা কোল্ড রিজার্ভায়ার থাকে। সো হোয়াট ইজ দিস, দিস ইজ বেটা হট রিজার্ভায়ার, ভিআইওআর রিজার্ভায়ার। হট রিজার্ভায়ার থাকে টেম্পারেচার T1 এ, কোল্ড রিজার্ভায়ার T2 টেম্পারেচারে। ওকে বেটা, সো হট রিজার্ভায়ার, কোল্ড রিজার্ভায়ার, হাই টেম্পারেচার, T1 obviously high temperature and T2 obviously low temperature. ওকে বেটা, এবারে গল্প হচ্ছে এসি আর হিট পাম্প যেটা আমরা আঁকছি এখানে, এর স্টোরিটা হচ্ছে কি দেখো, এ করবে কি, এ যেটা করবে সেটা হচ্ছে ভয়ানক কাজ একটা, সেটা কি, লো টেম্পারেচার থেকে হিট নেবে, কি বলছে বোঝা গেল, লো টেম্পারেচার থেকে হিট নেবে অ্যান্ড হাই টেম্পারেচারে হিট ছাড়বে। এখন ফার্স্ট অফ অল আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এটাই বলে, এটা বলে যে লো টেম্পারেচারের থেকে হাই টেম্পারেচারে হিট নিয়ে যাওয়া ইজ ইম্পসিবল। লো টেম্পারেচারের থেকে হাই টেম্পারেচারে হিট নিয়ে যাওয়া ইজ ইম্পসিবল যদি কোনো না এক্সটার্নাল ইলেকট্রিক্যাল সাপ্লাই বা এক্সটার্নাল এনার্জি সাপ্লাই আমরা দিই। কি বলছি বোঝা গেল? হ্যাঁ স্যার। বেটা ফ্রিজ এমনি চলে, এসি এমনি চলে না, কারেন্টে চালাতে হয়। কারেন্ট। যদি এমনি চলতো তো কত সুন্দর হতো, হ্যাঁ না, কারেন্ট খরচা হতো না। সবার ঘরে, আমি ঘরে লাগিয়ে নিতাম, দুটো এসি লাগিয়ে নিতাম, হ্যাঁ না। যদি যদি আমি গরিব, ওই জন্য কারেন্টের বিল দিতে পারবো না, ওই জন্য এসি লাগাইনি। সো যদি এসি এমনি চলতো,
ল্যাপটপ এমনি, মানে ল্যাপটপ তো আর হিট ইঞ্জিন না স্যার। যদি এসি এমনি চলতো, যদি তোর আমাদের রেফ্রিজারেটর এমনি চলতো, তাহলে আমরা এমনি করে নিতাম, সব ঘরে ঘরে এসি বসিয়ে নিতাম, তাই না? তাহলে দেখ, লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে হিট নিয়ে যাবে, এবং তোকে এখানে এক্সটার্নাল এনার্জি সাপ্লাই দিতে হবে। দ্যাট মিনস ওয়ার্ক করতে হবে সিস্টেমের উপরে। দিস ইজ দ্য এক্সটার্নাল সোর্স অফ এনার্জি অর ওয়ার্ক ডান। সিস্টেমের উপরে তুমি ওয়ার্ক ডান যদি করো, তবে লো থেকে হাই এ হিট ট্রান্সফার হবে। এম আই ক্লিয়ার বেটা? এম আই ক্লিয়ার বেটা? হ্যাঁ স্যার। সো এখানে ইনপুট কি বেটা? এখানে ইনপুট হচ্ছে এইটা, কতটা ওয়ার্ক ডান তুমি করছো এই পাম্পের উপরে বা হিট ইঞ্জিনের উপরে, আর এসি আর রেফ্রিজারেটরের উপরে। এবার যে বলতে পারবে এখানে আউটপুট কি, আমি তাকে একটি চকলেট খাওয়াবো। হোয়াট ইজ দ্য আউটপুট বেটা? আউটপুট তো Q1 হওয়ার কথা। Q1 না, দেখ এখানে আউটপুট হচ্ছে কোল্ড রিজার্ভায়ার থেকে কতটা হিট তুই বার করতে পারছিস। কোল্ড রিজার্ভায়ার থেকে কতটা হিট তুই বাইরে বার করতে পারছিস, দিস ইজ দ্য আউটপুট। তোর কাজ কি? তোর কাজ হচ্ছে কতটা আমি ঠান্ডা রাখতে পারবো, যেটা কোল্ড আছে তাকে আমি কতটা ঠান্ডা রাখতে পারবো। ওকে ঠান্ডা রাখতে হলে ওখান থেকে আমাকে হিট বার করতে হবে। সো আমি কতটা হিট বার করতে পারছি সেইটা হচ্ছে আমার আউটপুট। সো দিস ইজ দ্য আউটপুট বেটা। ওকে, this is the output. And what is the Q1? Q1 equals to Q2 plus W, right? Q1 equals to Q2 plus W, right? Clear or not বলো? এটা প্লাস এটা মিলে তো Q1 হচ্ছে ভাই। This is common sense, apply your হ্যাঁ common স্যার। sense. So Q1 equals to the Q2 plus W, and this is what? This is the total heat loss or heat released to surrounding heat release to surrounding। এসি আর রেফ্রিজারেটর অ্যাকচুয়ালি কি করে? এই যদি তোমার হয় রেফ্রিজারেটর আর এসি, ও কি করে? ঘরকে ঠান্ডা করে, মানে যে ঘর রুম রুমকে ঠান্ডা করে, মানে রুমের মধ্যে টেম্পারেচার এমনি কম, রুমের মধ্যে আচ্ছা গরমকালে যখন বাইরে কত, বাইরের টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস, হয়তো ঘরের মধ্যে তুই টেম্পারেচার কত রাখতে চাস? 24-25 ডিগ্রি, এরকম আমরা নর্মাল টেম্পারেচার রাখতে চাই, রাইট? 22 এরকম রাখলে বেশ আরামে ঘুমটা ধরবে। ওকে, তাহলে একটা কথা বল, এসির কাজটা কি? এসির কাজ হচ্ছে ঘর থেকে হিট বাইরে বার করা। তার মানে লো টেম্পারেচার থেকে ও হাই টেম্পারেচারে হিট নিয়ে যাচ্ছে। অ্যাম আই ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার, বুঝছি। তাহলে এই যে লো টেম্পারেচার থেকে ও হাই টেম্পারেচারে হিট নিয়ে যাচ্ছে, সেটা কত? Q2। এন্ড তার জন্য আমাকে কি করতে হচ্ছে? এর পেছনে ঠেলা দিতে হচ্ছে, সেটা হচ্ছে ওয়ার্ক ডান W। ক্লিয়ার বেটা? তাহলে হিট লসের সময় আমি টোটাল কি গুনবো না, স্যার টোটাল হিট লস কত হচ্ছে, আমি যে কারেন্টটা খরচা করছি সেইটা প্লাস যেই পরিমাণ হিট ও বার করছে সেইটা। তাহলে লস ইজ অ্যাকচুয়ালি Q2 প্লাস W। এম আই ক্লিয়ার? এই কনসেপ্টটা অনেকের ক্লিয়ার হয় না। তাহলে স্যার এখানে বুঝলাম। ঠান্ডা জায়গা থেকে গরম জায়গাতে নিয়ে যাচ্ছি। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তার জন্য আমাকে কি দিতে হচ্ছে না, ইলেকট্রিক সাপ্লাই। সো হোয়াট ইজ ইনপুট? এখানে এইটা ইনপুট, কেন এটা না দিলে তো আমার হবে না। এইটা ইনপুট করিয়ে আমি এইটা ইনপুট করিয়ে কতটা হিট বার করতে পারছি, তবে তো ঘর ঠান্ডা থাকবে। অনেক সময় এরকম কোশ্চেন দিত যে যদি রেফ্রিজারেটরের দরজা খুলে তুই ঘুমিয়ে মানে চলে গেছিস বাড়িতে, মনে কর গরমে টিকতে পারছিস না, রেফ্রিজারেটরের দরজা খুলে দিয়ে চলে গেছিস, তখন ঘর কি হবে? গরম হবে না ঠান্ডা হবে? কিরে, তখন ঘর গরম হবে গরম না? হয়ে যাবে। ইয়েস, গরম হয়ে যাবে। কেন? রেফ্রিজারেটর খুলে দিলে ও কি করবে? ও হিট এরকম লস করছে, দরজা খুলে দিলে ও হিট লস করে ঘর আরো গরম হয়ে যাবে, রাইট বেটা? এমনি দেখবি যেখানে রেফ্রিজারেটর বা এসি লাগানো থাকে ওর বাইরেটা কি গরম হয়। এই যে বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে এত বেশি, টিভি, ফ্রিজ, রেফ্রিজারেটর, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এই সমস্ত এইগুলোর কারণেই তো বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। কি বলছি, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার।
আচ্ছা, তাহলে এই হচ্ছে রেফ্রিজারেটরের গল্প। এবারে বলি যেগুলো আমরা বলছিলাম এফিসিয়েন্সি, এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর, এগুলোর জন্য আমরা কি বলবো? এসি আর রেফ্রিজারেটরের জন্য একে আমরা বলবো কি না, বিটা, দ্যাট ইজ ইকালস টু কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স, দ্যাট ইজ সিওপি। দেখবি এসিতে লেখা থাকে এসির গায়ে, coefficient of performance or COP. Okay, so what is this? আমি আগে বলি AC or refrigerator, this is nothing but just opposite to heat engine. হ্যাঁ বেটা, this is just opposite to heat engine, and এর coefficient of performance always বেটা what? Output by input. এখানে আউটপুট কি? এখানে আউটপুট হচ্ছে স্যার কতটা আমি হিট বার করতে পারছি এর থেকে, Q2 is the output here. So beta Q2 by input কত বেটা? Input is your W. So input is your W. হ্যাঁ বেটা, ক্লিয়ার বলো, ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। কনসেপ্টটা ক্লিয়ার আছে তো? এখানে কনসেপ্ট দিয়ে এগোবি, মুখস্থ করে নিতে এগোতে পারবি না। এটা বারবার বলে দিচ্ছি, এই ফর্মুলা শুধু মনে রাখা হবে না, এখানে কনসেপ্ট দিয়ে এগোতে হবে। সো সিম্পলি তাহলে এখান থেকে আমার Q2 হিট আমি W ওয়ার্ক করেছি, তার জন্য আমি Q2 হিট উইথড্র করতে পেরেছি, টোটাল লস হয়েছে Q1। এই হচ্ছে আমার ইকুয়েশন ফর রেফ্রিজারেটর আর এসি। and this is also called heat pump, হিট কে বাইরে বার করছে, so this is also called heat pump. ওয়াটার পাম্প কি করে? জল বাইরে বার করে। so similarly heat pump হিট বাইরে বার করছে। so this is the game, and now আমরা এখান থেকে লিখতে পারি কি W equals to what? W equals to Q1 minus Q2, right? Q1 minus Q2, so সেখান থেকে আমরা কি লিখবো না, বিটা that is equals to Q2 by W, that is equals to Q2 by Q1 minus Q2, that is equals to সেম ফ্যাশনে লিখলে T2 by T1 minus T2। ক্লিয়ার? এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এখান থেকে কোশ্চেন তৈরি হবে একদম 5 স্টার MCQ। আচ্ছা, তাহলে একটা ছোট্ট করে যদি কোশ্চেন দিয়ে দিই, যে কোশ্চেন কি বলছে, দিস কোশ্চেন ইজ টেলিং দ্যাট ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ এ কার্নাট রেফ্রিজারেটর working between 30 degree Celsius and 40 degree Celsius। করো ওটা, coefficient of performance calculate করো। Sir, coefficient of performance means beta. Yes, beta equals to sir Q2 by W. Yes, sir, beta equals to Q2 by W, and Q2 W equals to Q1 minus Q2. Yes, so that is equals to T2 by T1 minus T2. Yes, and sir T1 is greater than T2. Yes, now that is equals to sir how much? না দুটো টেম্পারেচার বলা আছে কত, 30 and 40, so here I am writing। আচ্ছা 30-40 ডিফারেন্স তো 10ই আসবে, সেলসিয়াসেই করি বা কেলভিনাইজ করি, সো নিচে 10, নো ইস্যুস। ওপরে কত লিখবো? হ্যাঁ 30 স্যার। প্লাস 273, যেটা হবে সেটাই আনসার। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট, বিটা কিন্তু কখনো পার্সেন্টেজে লেখে না, কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্সকে কিন্তু কখনো পার্সেন্টেজে হ্যাঁ স্যার, লেখে না। 30.3। ইয়েস, সো 30। 30.3, সো কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কিন্তু এভাবেই লেখা হয়। কিন্তু এটা মানে এইটা কিন্তু আমরা পারফরমেন্স বা এফিসিয়েন্সি, একে কিন্তু পারফরমেন্সের আমরা পার্সেন্টেজে লিখি, ঠিক আছে? একে কিন্তু আমরা পার্সেন্টেজে লিখি। ওকে, সো আর একটুই জিনিস বাকি থাকছে, বিটার ইটার মধ্যে রিলেশনস। ভাল লাগছে না আর এখন বক বক করতে, হচ্ছে তোর অলমোস্ট আমরা চ্যাপ্টার ফিনিশ করে দিয়েছি। বিটা ইকুয়ালস টু যেটা হয় 1 বাই ইটা মাইনাস 1। বিটা কি বুঝতে পারছিস? কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স, and eta is what? Eta is your efficiency. So এইগুলো সিম্পল করতে পারবি ওভারঅল। ডেরিভেটিভ করলেই চলে আসবে। হ্যাঁ, তো মোটামুটি হয়ে গেছে। সো লাস্ট এন্ট্রপি একটু বাকি আছে, জাস্ট আর ভালো লাগছে না এখন। সো আর একটা, হ্যাঁ, ক্যাসকেডিং কার্নোট ইঞ্জিন বলে একটা হয়, ওইটা একটু দেখিয়ে দেবো। সো আই থিঙ্ক মোটামুটি কালকের এক্সাম ফাটিয়ে দিতে পারবি তোরা। ধরে নে যে তোর 99% চ্যাপ্টার ফিনিশ। ওকে বেটা, এনট্রপি, এনথালপি গুলো ওই ফিজিক্সে আসবে। এনথ্যালপি ফিজিক্সে নেই বেটা, এনথ্যালপি তোকে এতে পড়তে হবে কেমিস্ট্রিতে। ওকে, এন্ট্রপিটা এখানে রয়েছে হালকা,
ঠিক আছে? সো দিস ইজ নাথিং, এন্ট্রপির একটাই জিনিস রয়েছে, কিউ ইকুয়ালস টু ডিএস বাই, সরি, কিউ ইন্টু ডিটি ইকুয়ালস টু, দ্যাট ইজ ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি, এই হচ্ছে ডিকিউ বাই টি, এই হচ্ছে এন্ট্রপির ফর্মুলা আছে। সো আই থিঙ্ক করে নিতে পারবি। সো কালকে ফাটিয়ে দাও প্রশ্ন, এক্সাম এক্সাম দাও ভালো করে, অল দ্য বেস্ট বেটা সবাই। রাত্রে থার্মো আমি 99% কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? আর যেইটুকু আটকে আছে ওটার জন্য কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। সো আশা করবো থার্মো ফিজিক্স ভালো হবে কাল তোদের সবার। ক্লিয়ার? কি বলছি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। অল দ্য বেস্ট, ফাটিয়ে